ঠিক আছে, দেখ এবার আমরা আসি, যেটা আবারও ধরো এনসিইআরটি তে নাই, কিন্তু আমরা প্রথমেই একটা আউটলাইন আগে দেখে নেবো। হ্যাঁ, সেল অর্গানেলস পড়বো এবার, আমাদের কভারিং শেষ সেলের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখানে দেখাই, দেখো ধরো একটা সেল, তাহলে সেলের ক্ষেত্রে কি আছে? সেলের ক্ষেত্রে আছে সেল কভারিং, আর আছে প্রোটোপ্লাজম, তাই তো? সেল মেমব্রেনের ভিতর যা আছে তাকে প্রোটোপ্লাজম বলা হয়, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম মানে হলো নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম ইকুয়াল টু প্রোটোপ্লাজম, তাই তো? তার মানে কভারিং এর দুটো জিনিস হয়েছে, একটা হলো সেল ওয়াল, যা আমরা পড়লাম, যেটা যেখানে আছে সেটাই কি শুধু মার্ক করব, বাকি যেগুলো মার্ক করবো না সবারই আছে। এখানে প্ল্যান্টের জন্য মার্ক করেছি পি, যেখানে প্ল্যান্টের আছে পি মার্ক করবো, যেটা শুধু অ্যানিমেল আছে এ মার্ক করবো, যেটা কিছুই মার্ক করবো না সেটা সবার আছে। এরপর সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, যা ইচ্ছা, সবার আছে। নিউক্লিয়াস সবার আছে। সাইটোপ্লাজম, দেখো সাইটোপ্লাজমের দুটো জিনিস আছে, একটা হলো বিভিন্ন ধরনের সেল অর্গানেলস, আর আছে আদার্স বলে দিলাম। হ্যাঁ, কারণ দেখো সাইটোপ্লাজমের মধ্যে সব আছে, স্টোরেজ ফুড মেটেরিয়াল থেকে আরম্ভ করে যত রকম খনিজ লবণ আছে, এটা সেটা বিভিন্ন সেলে বিভিন্ন সাইটোপ্লাজমে বিভিন্ন জিনিস আছে, সেটা লেখা সম্ভব নয় আমাদের জন্য, বা সেটা আমাদের পড়ার বিষয়ও না। আমরা মেন বিষয় ফোকাস করছি, সেটা হলো সেল অর্গানেলসে। ওকে, এবার দেখো একটা জিনিস বলি, তোমরাও জানো, আমি জাস্ট একটু মনে করিয়ে দিই। সেটা হলো সেল হলো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। সেল দিয়ে হয় টিস্যু, টিস্যু দিয়ে হয় টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেম দিয়ে হয় অর্গ্যান, অর্গ্যান দিয়ে হয় অর্গ্যান সিস্টেম, দেন বডি। ভালো করে এটা একবার শুনে নেবে। সেটা হলো দেখো, এখানে আসছি আমরা, এখানে এই জায়গাটায় দেখো, এখানে ধরো আমাদের দিয়ে বলি, ধরো হার্ট, তাহলে হার্ট হলো অর্গ্যান, অর্গ্যান সিস্টেমের নাম হলো সার্কুলেটরি সিস্টেম। তার মানে শুধু হার্ট না, হার্টের সঙ্গে আরো অ্যাক্সেসরি পার্ট আছে, যেমন ধরো ব্লাড ভেসেল আছে, মানে ভেন আর্টারি এরা আছে, ব্লাড আছে, লিম্ফ আছে, লিম্ফ ভেসেল আছে, এ সকলে মিলে কিন্তু অ্যাকচুয়ালি সার্কুলেটরি সিস্টেম। তাহলে এই সিস্টেমের মেন হলো হার্ট, তার সঙ্গে বাকিরা অ্যাসোসিয়েট করে তৈরি করেছে একটা সিস্টেম, যাকে বলছি সার্কুলেটরি সিস্টেম। তেমন ধরো লাংস রয়েছে, তখন তাকে রেসপিরেটরি সিস্টেম। যেমন কিডনি রয়েছে, তাহলে এক্সক্রিটরি সিস্টেম। এরকম করে রিপ্রোডাক্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এটসেট্রা এটসেট্রা। দেখো সবকটা সিস্টেম নিয়ে তৈরি হলো বডি, নো ডাউট। এবার যদি এটা বোঝা গেছে অর্গান থেকে আপার লেভেলে, বোঝা গেছে। এবার ধরো হার্টের আমি সেকশন করছি, কাটছি, তাহলে বিভিন্ন ধরনের, মানে এই অর্গানটাকে আমরা যদি সেকশনাল ভিউ দেখি, তাহলে ডিফারেন্ট টাইপস এর টিস্যু পাবো। কারণ হার্টের যে লেয়ারিং আছে, সেখানে তিনখানা লেয়ারিং আছে, তার মানে ডিফারেন্ট টাইপস এর টিস্যু পাবো, এক রকমের নয়। তাহলে সেখানে রয়েছে টিস্যু সিস্টেম, আর টিস্যু সিস্টেম তৈরি হচ্ছে টিস্যু নিয়ে, আর টিস্যু তৈরি হচ্ছে সেল নিয়ে। প্রত্যেকটা অর্গানের একটা করে স্পেসিফিক কাজ আছে, যেমন হার্টের ক্ষেত্রে সার্কুলেশন, লাংস এর ক্ষেত্রে এক্সচেঞ্জ, এয়ার এক্সচেঞ্জ, কিডনির ক্ষেত্রে এক্সক্রিটরি ম্যাটেরিয়ালকে আলাদা করা। প্রত্যেকটা অর্গানের স্পেসিফিক কাজ রয়েছে। তাহলে অর্গানেলস কোথায়? সেলের মধ্যে। দেখো এই সেলের মধ্যে আছে, আমাদের লেখা উচিত ছিল আবার অর্গান। কেন? কারণ অর্গানের যেমন স্পেসিফিক কাজ আছে, তেমন অর্গানেলস এর স্পেসিফিক কাজ আছে। যেমন রাইবোজোমের ক্ষেত্রে প্রোটিন সিনথেসিস, প্রোটিন ফ্যাক্টরি অফ দা সেল, গলগি বডিকে ট্রাফিক পুলিশ অফ দা সেল,
ঠিক আছে, এরকম করে নিউক্লিয়াসকে ব্রেন অফ দ্য সেল, ঠিক আছে, লাইসোজোমকে সুইসাইডাল ব্যাক অফ দ্য সেল, এরকম করে প্রত্যেকটা সেল অর্গানের আলাদা আলাদা নাম রয়েছে। তাহলে লাইক অর্গান, কিন্তু দেখো একবার অর্গান লিখেছি, আবার কি অর্গান লেখা যায়? যায় না। তাহলে স্মলার ভার্সন অফ অর্গান কল্ড অর্গানেলস। যেমন সিগারেট থেকে সিগারেট হয়, লিপ থেকে লিপলেট হয়, বুক থেকে বুকলেট হয়, তেমন অর্গান থেকে এসছে এই টার্মটা অর্গানেল। কেন? স্পেসিফিক ফাংশনের জন্য। যেমন অর্গান স্পেসিফিক ফাংশন রোল প্লে করে, তেমন অর্গানেলস স্পেসিফিক রোল প্লে করে। কিন্তু একই জিনিস দুবার লেখা যাবে না, তাই অর্গানেলস। বোঝা গেল অর্গানেলস কেন লেখা হয়? এই জন্য। বাংলা বুঝলে তো বুঝতে পারবে না, বাংলায় বুঝবে কোষীয় অঙ্গাণু না, বোঝো এবার এর মানেটা তো স্পেসিফিক ভাবে বুঝতে পারবে না তুমি। ক্লিয়ার? এইবার এই যে অর্গানেলস গুলো রয়েছে না, এই অর্গানেলস গুলো এখানে দু রকমের রয়েছে। একটা হলো উইথ মেমব্রেন, আচ্ছা উইদাউট মেমব্রেন, আর একটা হলো উইথ মেমব্রেন। উইদাউট মেমব্রেনে মাত্র দুজন আছে, একটা হলো রাইবোজোম, আর একটা হলো সেন্ট্রোজোম। তার মধ্যে সেন্ট্রোজোমে আমরা দাগ দিলাম, কারণ এটা শুধু অ্যানিমেলে আছে, ঠিক আছে। আর উইথ মেমব্রেন, উইথ মেমব্রেনে দুটো ভাগ, একটা হলো সিঙ্গেল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, আর একটা হলো ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। ডাবলে তিনজন আছে, একটা হলো মাইটোকন্ড্রিয়া, একটা হলো প্লাস্টিড, প্লাস্টিডের পাশে লিখতে হচ্ছে পি বলে, আর একজন সে এখানে লেখা আছে তার নাম, হ্যাঁ এখানে। তাহলে আমি যদি এখানে লিখতে চাই, তাহলে এখানে নামটা কিন্তু আমাকে একবারের জন্য কাটতে হবে, কারণ নিউক্লিয়াস সেল অর্গানেলসই। কিন্তু প্রোটোপ্লাজমের কনসেপ্ট দিয়ে দেখে আমাকে ওখানে লিখতেই হয়, নাহলে নিউক্লিয়াস অ্যাকচুয়ালি অর্গানেলস। তাহলে এখানে আমরা ওখানে কেটে দিয়ে এখানে নিউক্লিয়াস লিখে দিলাম। ওসব কাটাকুটি করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য বললাম নিউক্লিয়াস। তাহলে এই তিনজন সেল মেমব্রেন, সরি এই তিনজন সেল অর্গানেলস রয়েছে যাদের ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, আর বাকি যাদের নাম মনে আসছে সবাই সিঙ্গেল। দুজন মেমব্রেন লেস, তিনজন ডাবল মেমব্রেন দিয়ে, আর বাকিরা সবাই সিঙ্গেল মেমব্রেন। বোঝা গেল? যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, মাইক্রোটিউবুলস, সিলিয়া, ফ্লাজেলা, যার যার নাম মনে আসছে সব 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 সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। তাহলে এগুলো কি ইম্পর্টেন্ট অন দ্য বেসিস অফ মেমব্রেন সিস্টেম, কারণ এক্সেপশনাল যারা তারা ইম্পর্টেন্ট। উইদাউট মেমব্রেন ইম্পর্টেন্ট হতে পারে, ডাবল মেমব্রেন বাউন্ড ইম্পর্টেন্ট হতে পারে, এদের লাইন যেহেতু ভিড় বেশি ইম্পর্টেন্ট না। ভিড় বেশিতে কি মনে রাখবে? যারা এক্সেপশনাল তাদের মনে রাখবে, লোকে মনে রাখতে হবে তাদেরকে। বোঝা গেল? সহজ ব্যাপার, বুঝছি। চলো, অ্যানিমালসে দেখা যায়, প্লাস্টিক শুধুমাত্র প্ল্যান্টসে দেখা যায়, ঠিক আছে। এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবার দেখা যায়। গলগি বডি জেনারেলি প্ল্যান্ট অ্যানিমেলে দেখা যায়, তবে প্ল্যান্টের যে গলগি বডি তাকে ডিক্টিওজোম বলা হয়, ঠিক আছে, অত স্পেসিফাই না করলেও চলে যায় গলগি বডিকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে আর সবার জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি সবার জন্য। আচ্ছা লাইসোজোম শুধুমাত্র অ্যানিমেলের জন্য। আর কি মনে পড়ছে? মাইক্রোটিউবুলস, তাহলে মাইক্রোটিউবুলস সবার জন্য। ভ্যাকুয়াল সবার জন্য, তবে অ্যানিমেলে প্ল্যান্ট একটু বেশি দেখা যায় ভ্যাকুয়াল। হ্যাঁ, সেন্ট্রোজোম আগেও লিখে ফেলেছি, ওটা লিখবো না। সিলিয়া ফ্লাজেলা, সিলিয়া ফ্লাজেলা দুজনই সিঙ্গেল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, বোথ অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট, লেখা যাবে না। তাহলে লেখার জন্য সেন্ট্রোজোম শুধু অ্যানিমেলে, লেখার জন্য প্লাস্টিড শুধু প্ল্যান্টে, লাইসোজোম শুধু অ্যানিমেলে, ভ্যাকুয়াল ম্যাক্সিমাম ক্ষেত্রে প্ল্যান্টে, অ্যানিমেলেও দেখা যায়। তো স্পেসিফিক ভাবে না লেখাটাই ভালো, কম দেখা যায়, দেখা তো যায়। মাইক্রো মাইক্রো বডিজ হতে পারে অ্যানিমেল প্ল্যান্ট দুটোতেই, ওটাও সিঙ্গেল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। ঠিক সেল অর্গানেল না, ওই জন্য লিখলাম না, ঠিক সেল অর্গানেল না ওরা, হ্যাঁ ওটা জাস্ট লাইক ভেসিকেল, তার মধ্যে কিছু ভরা আছে, সেজন্য মাইক্রো বডিজ বলা হয়, অর্গানেলস হিসাবে বলা হয় না সবসময়। ওকে, তাহলে এগুলো
এই অর্গানগুলোকে পড়া আমাদের অর্গানেলস গুলোকে পড়া আমাদের কাজের পর। আর সেই জন্যই আমরা এখানে কি করব, সেটা হলো এন্ডো মেমব্রেন সিস্টেম। মানে যত সেল অর্গানেলস রয়েছে তাদেরকে দুভাগে ভাগ করা হয়। একটা হলো এন্ডোমেমব্রেন সিস্টেম, আর একটা হলো নন এন্ডোমেমব্রেন সিস্টেম। এগুলো কিন্তু লাগবে, কনসেপ্ট লাগবে, হ্যাঁ নিচে। এন্ডোমেমব্রেন সিস্টেমে কারা আছে? যারা একে অপরের সঙ্গে তাদের কাজের দিক দিয়ে রিলেটেড, সেইভাবেই আমরা পড়াবো। এনসিআরটি তে হয়তো একটু আগে পরে হতে পারে, কিন্তু আমরা এমন ভাবে পড়াবো যেন গল্পটা সাজানো হয়, যার সঙ্গে যার কাজের সম্পর্ক আছে তাকেই আমরা পরপর পড়াবো, তাহলে বিষয়টা ভালো মাথায় ঢুকবে। তো সেই অর্থে আমাকে প্রথমে নিউক্লিয়াসকে পড়ালে ভালো হতো, কিন্তু আমরা নিউক্লিয়াসকে বাদ দিয়েও ব্যাপারটা বোঝা যেতে পারে, না যাওয়ার কিছু নাই। আর পড়াও যেতে পারে নিউক্লিয়াসকে, সেটাও না পড়ার কিছু নাই। এবার এনসিআরটি একদম শেষ অর্গানেলস হলো নিউক্লিয়াস, সেই জন্য আমরা টানছি না, থাক ও থাক, ওকে বাদ রেখেই আমরা সুন্দর করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো বুঝলাম সব। সাপোজ এটা হলো নিউক্লিয়াস, মানে পিৎজার 1/4। ঠিক আছে, পিৎজার 3 ভাগ কিন্তু ওইদিকে খেয়ে নিয়েছে লোকে। তাহলে একটু আগেই বললাম আমরা যে নিউক্লিয়াস ডবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, তাই না? তাহলে সেই অর্থেই নিউক্লিয়াসের যে এক্সটার্নাল মেমব্রেন, মানে আউটার মেমব্রেন আর কি, হ্যাঁ, সেখান থেকে কন্টিনিউ হয়েছে একটা মেমব্রেনাস রেটিকিউলেট স্ট্রাকচার, যার নাম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। না, নামেতেই তো লেখা আছে কি বলতে চাইছে। এন্ডো মানে ভিতরে, প্লাজমিক মানে সাইটোপ্লাজম, রেটিকিউলাম মানে রেটিকিউলেট স্ট্রাকচার। তাহলে সাইটোপ্লাজমের ভিতরে একটা রেটিকিউলেট স্ট্রাকচার যার নাম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। নাম তো আর রামসান যদু মধু দেয়নি, নাম দিয়েছে তো স্পেসিফিক কিছু মানেও আছে কোনো না কোনো ক্ষেত্রে। বোঝা গেল? এবার এটা আমরা কোথা থেকে শুরু করছি, সেটা হলো নিউক্লিয়াসের বাইরের পর্দা থেকে। এবার এখানেও করতে হবে, এখানেও করতে হবে, কে সব করবে অত? কতদূর চলতে পারে? প্লাজমা মেমব্রেন, আপ টু প্লাজমা মেমব্রেন। তাহলে এটা যদি একটা সেলের 1/4 হয়, যেহেতু আমরা এটা নিউক্লিয়াসের 1/4 বলছি, তাহলে এটা সেলের প্লাজমা মেমব্রেন। তার মানে এটাকে টেনে টেনে নিয়ে এসে এই পর্যন্ত আসতে হবে। কে যাবে? আমি যাবো না, থাক, ওই পর্যন্ত থাক। ঠিক আছে, তো বিষয় হলো, আচ্ছা আমরা পড়ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই তো? বিষয় হলো এই যে প্রথম দিকের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে তাদেরকে বলা হয় RER, মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর পরের দিকে যেগুলো আছে সেগুলো হলো SER, মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন কেন এরকম? তার কারণ হলো, হ্যাঁ, রাইবোজোমের উপস্থিতি। এবার তারপরেও বলছি কেন এরকম, মানে প্রথম দিকের গুলোই কেন RER, তার কারণ গল্প ভিতরে আছে। সেটা কি? সেটা হলো নিউক্লিওলাস, যেটা হলো অ্যাকচুয়ালি RRNA এর ফ্যাক্টরি। RRNA মানে রাইবোজোমাল RNA ওখানে তৈরি হয়। আর আমরা জানি, একটু দ্রুত জানতেই হবে, যেহেতু আমরা নিটের ব্যাচে আছি, আমরা তো 11-এর ব্যাচে নাই যে প্রথম থেকে অ ক খ শেখাবো, তাই না? একটু দ্রুত না জানলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা বলছি প্রোটিন আর RRNA এই দুটো দিয়ে তৈরি হয় রাইবোজোম। যদিও রাইবোজোম নয় ঠিক, রাইবোজোমের সাবেরও সাব ইউনিট গুলো, গোটা রাইবোজোম তৈরি হয় না, সাব ইউনিট গুলোও তৈরি হয় না, তার যেগুলো সাব আছে সেগুলো তৈরি হয়। বোঝা গেল? মানে ওই ওই 2.8S, 5.4A, 5.3S, 23S, 28.3S, ওইগুলো যেগুলো যেগুলো দিয়ে 30S, 40S, 50S, 60S গুলো তৈরি হয়, সেগুলো ওখানে তৈরি হয়। ছাড়ো, আমরা ধরেই নিলাম যে রাইবোজোম তৈরি হয়। সেই অর্থে আমরা নিউক্লিওলাসকে শুধু RRN এর ফ্যাক্টরি না, আমরা রাইবোজোমের ফ্যাক্টরিও বলতে পারি, বলেও।
মনে রাখবে। এইবার এই রাইবোসোম গুলো কি করে, বাইরে বেরিয়ে আসে থ্রু নিউক্লিয় পোর। আমরা নিউক্লিয় পোর নিয়ে পরে আলোচনা করবো যখন নিউক্লিয়াস করবো। তাহলে যে নিউক্লিয় পোর গুলো রয়েছে সেগুলো দিয়ে বাইরে বেরিয়ে আসে। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সারফেস এরিয়া না, সেটা স্টিকি ইন নেচার, চটচটে। এবার বলো কারা প্রথম ধরবে? প্রথম দুগুলো ধরবে না? তাহলে রাইবোসোম গুলো প্রথম দিকের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো সব ধরে নেয়, যত বেরোয় সব ধরে নেয়। তার মানে এটাই ক্লিয়ার হয়ে গেল যে পরের দিকে কেন আরইআর থাকে না, পরের দিকে কেন এসিআর থাকে। তাহলে এখানে সব করতে হবে, হ্যাঁ কে করবে, আমি করবো না। বোঝা গেল? এই হলো সিম্পল গল্প, যে প্রথম দিকের গুলো কেন আরইআর থাকে। তার কারণ ভেতরে তৈরি হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে, এদের স্টিকি নেচার আছে, সামনের দিকে সব আটকে নিচ্ছে। সুতরাং তারপরের দিকে আর আসছে না, সেই জন্য পরের দিকে সবই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? এরপর আমরা এনসিআরটি অনুযায়ী দুটো লাইন দেখে নিয়ে তারপর আবার গল্পে আসবো। হ্যাঁ, দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি বলছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, দেখো এখানে দেখো শুরু হচ্ছে 3 নম্বর পয়েন্টে এন্ডোমেমব্রেন সিস্টেম। সেখানে বলা হয়েছে ইট ইজ দ্য গ্রুপ অফ মেমব্রেনাস অর্গানেলস হ্যাভিং কোঅর্ডিনেটেড ফাংশনস। একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত যারা, তারা এখানে এক জায়গায় গ্যাদার করে এন্ডোমেমব্রেন সিস্টেম তৈরি করেছে। তাদের 4টে সেল অর্গানেলস রয়েছে। একটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, 2 নম্বর গলগি কমপ্লেক্স, 3 নম্বর লাইসোসোম, 4 নম্বর ভ্যাকুয়াস। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, these are the network of tiny tubular structures scattered in the cytoplasm. ওটা তো আগেই বলে দিলাম। আচ্ছা, দু রকমের আছে, আরইআর আর এসিআর। দুজনের কাজ আছে প্রোটিন সিনথেসিস আর লিপিড সিনথেসিস। গল্প শেষ হয়ে গেল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ। কি ভালো, সব যদি এনসিআরটি হতো তাহলে কি সুন্দর হতো। হ্যাঁ, বলছি হিসাব মতো এখানে শেষ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এক্সট্রা কিছু বলি, 2-4টে কথা। সেটা হলো, দেখো আরইআর যখন প্রোটিন সিনথেসিস করছে, তখন তো আমরা জানি যে রাইবোসোম হলো প্রোটিন ফ্যাক্টরি, যা আরইআর এর মধ্যে আছে। আরইআর এর অনেকগুলো ফাংশনের মধ্যে, সরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অনেকগুলো ফাংশনের মধ্যে একটা হলো প্রোটিন সিনথেসিস করা, যেটা এ করে, তাই তো? আরইআর করে প্রোটিন সিনথেসিস, তাহলে এ কি চুপচাপ বসে থাকে? এ করে লিপিড সিনথেসিস, তাই তো? লিপিড সিনথেসিস। আর দুজনে দুটো কাজ করে। এবার এর দুটো স্পেসিফিক, বলছি ভাগ অনুযায়ী এরা দুজন স্পেসিফিক দুটো কাজ করে। কিন্তু যদি ইন জেনারেল আমরা বলি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কাজ করে, তাহলে সেখানে প্রথমে ওই কম্পার্টমেন্টে ভাগ করার যে কথা বলছিলাম, সেই কম্পার্টমেন্টে ভাগ করার কাজটা করে। কারণ এটা ধরো এইদিকে লাগিয়ে দিলাম, দেখো তুমি ভালো করে ভেবে দেখো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো দুটো ক্যাভিটি তৈরি করেছে। দেখো হিসাব মতো ভেতরের একটা ক্যাভিটি আর বাইরের একটা ক্যাভিটি তৈরি হচ্ছে না? এই যে ফোল্ডিং গুলোর বাইরের দিকে একটা ক্যাভিটি তৈরি হচ্ছে, তাই না? এই যে এই বাইরে গুলো, এইগুলো এগুলো এগুলো দেখো ভিতরের অংশ না, এগুলো বাইরের অংশ। এগুলো সব বাইরের অংশ হিসাব মতো, যেগুলো আমরা সবুজে দাগ দিচ্ছি। তাহলে এখানে ভিতরের একটা অংশ তৈরি হচ্ছে, ফোল্ডিং তৈরি হচ্ছে, বাইরের দিকে একটা ফোল্ডিং তৈরি হচ্ছে। ওভারঅল সেলের মধ্যে যদি 3D স্ট্রাকচার আমরা সাজিয়ে নিই মনে মনে, দেখো প্রচুর চেম্বার তৈরি হচ্ছে। যে চেম্বার গুলো হওয়ার জন্যই একটা সেলের ক্ষেত্রে এরকম 1000-5 কেমিক্যাল রিয়াকশন এট এ টাইম হতে পারে, নাহলে ঝামেলা পেকে যেত সব। এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ কাজ। স্পেসিফিক দুটো বলার পর 3 নম্বর কাজ বললাম, ওটা 4 নম্বর কাজ। সেটা কি? সেটা হলো সেল ওয়াল স্ট্রাকচার, সেলের ওভারঅল স্ট্রাকচার দেওয়া। কেন? দেখো খুব সিম্পল, ধরো এটা নিউক্লিয়াস, এটা ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে ধরো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে ধরো এটা, আর এদিকে ধরো এটা, জাস্ট বোঝানোর জন্য। এবার আমার কাজ কি, এগুলোর সঙ্গে টাচ করিয়ে করিয়ে একটা লাইনকে তৈরি করে দেওয়া। দেখো সেল কেমন হবে তা নির্ভর করছে, সেলের শেপ কেমন হবে তা নির্ভর করছে অবভিয়াসলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর, অনেকের উপর নির্ভর করে। তার মধ্যে অবশ্যই একজন, সে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেদিকে যেমন এক্সপ্যান্ড করেছে সেই দিকে ততটা পর্যন্ত আমাকে সেল মেমব্রেনকে চাপাতেই হবে।
আমরা এগুলো উদাহরণ গল্প করে করে বলি, জানো? এগুলো 11 এর ব্যাচে গল্প করে করে পড়ানো হয়। কিরকম? ধরো পাশের জায়গা ফাঁকা আছে, ওখানে একটা বাঁশকে কেটে এনে রেখেছে উইথ কঞ্চি, ঠিক আছে? মানে কঞ্চি সমেত একটা বাঁশকে রাখা আছে। এখন একটা বুড়ি ঠাকুমা স্নান করে সে ভিজে কাপড়টা মেলে দিয়েছে ওর ওপরে শুকানোর জন্য। তাহলে বলো শেপটা কেমন নেবে? যেমন যেমন কঞ্চি আছে, তাই তো? ব্যাস, কঞ্চিগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো ওপরে প্লাজমা মেমব্রেন বুড়িমার কাপড়টা, তো শেপ তো ওর অনুযায়ী নেবে না? এবার কেউ যদি ভিতরে ঢুকে গিয়ে ওখানে সুন্দর করে গুছিয়ে কেটে দেয় সমান করে, তাহলে কাপড়ও তখন সমান করে হয়ে যাবে। তো গোটাটাই নির্ভর করছে, মানে অনেকটাই নির্ভর করছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর। বুঝা গেল? আর কি বলবো? নেক্সট সেল অর্গানেলকে তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে নেক্সট সেল অর্গানেল নাম হলো গলগি বডি, তাকে তৈরি করে। দেখো কেমন করে। সেটা হলো দেখো, দুজন তো দুটো জিনিস তৈরি করে মেনলি, আরইআর প্রোটিন সিনথেসিস করে, আর এসিআর লিপিড সিনথেসিস বা ফ্যাট সিনথেসিস করে। তো আচ্ছা, বলছি ধরো এই যে সেল অর্গানেলস গুলোর কথা বলা হচ্ছে, সব সেলে কি সব সেল অর্গানেলস থাকবে? থাকবে না, সেটা তো অ্যানিমাল প্ল্যান্ট অনুযায়ী আমরা বুঝতে পারলাম, সব সেলে সব থাকবে না। আবারও বলছি যে ধরো অ্যানিমেলেই বলছি, অ্যানিমেলের যেগুলো থাকার কথা সেগুলো কি সব সেলে সব থাকবে? না, থাকবে না। ধরো যে বেশি প্রোটিন তৈরি করে তার বেশি আরইআর থাকবে, যে বেশি লিপিড তৈরি করে তার বেশি এসিআর থাকবে। তাহলে যদি আমাদের সেক্স সেক্স হরমোন গুলো স্টেরয়েড হরমোন, তাহলে যে জায়গাগুলো থেকে যে সেলগুলো থেকে লেডিকের আন্তর্কোষ, ধরো ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক, যেখান থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন করে, তাহলে লেডিকের সেলের মধ্যে কে বেশি থাকবে? অবভিয়াসলি এসিআর বেশি থাকবে। আরইআর দরকার নেই, কারণ ও লিপিড সিনথেসিস করাতে হবে, কারণ সেগুলো সবই স্টেরয়েডাল হরমোন। বুঝতে পারছি? তাহলে ধরো মাসেলের সেলগুলো, এখানে আরইআর বেশি থাকতে হবে। ধরো, হ্যাঁ ধরো নিউরন, নিউরনের যে আমরা ওই নিজল গ্রানিউলস বলি, নিজল দানা বা নিজল গ্রানিউলস বলি, ওগুলো কি অ্যাকচুয়ালি রাইবোনিউক্লিয় প্রোটিন, মানে রাইবোসোম ওগুলো। তাহলে ওখানে বেশি রাইবোসোম থাকতে হবে। বোঝা যাচ্ছে তো? যার যেখানে কাজ সেই অর্গানেল সেখানে বেশি থাকে, যার কাজ শুধুই সিক্রেশন, গলগি বডি বেশি থাকবে। ওকে, এইবার আমরা এই দুটোর মধ্যে আমরা আরইআর কে নিয়ে একটু বুঝছি, হ্যাঁ? এসিআর কে ছেড়ে দিলাম একটু, হ্যাঁ? কারণ আমাদের এর পরের যে অর্গানেলস গলগি বডি, তাকে বুঝতে গেলে আমরা প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি নিয়ে আলোচনা করলে ভালো বুঝতে পারবো, সেই জন্য আমি ওকে রাখলাম। দেখো, নেক্সট সেল অর্গানেল, ধরো গলগি বডি। এখন প্রশ্ন হলো গলগি বডি তৈরি হলো কি করে? সেটা ওই যে রাইবোজোমের শেষ কাজটা বলছিলাম, যে নেক্সট সেল অর্গানেলকে তৈরি করে, মানে রাইবোজোম থেকে তৈরি হয় গলগি বডি। কি করে? সেটা হলো যখনই এখানে দেখবে, হ্যাঁ, এর সঙ্গে অনেক দিন ধরে টানাটানি চলবে, মানে অনেক দিন ধরে। কেন বলছি? যে আমরা আপ টু বায়োমলিকুলস, আরএনএ, মানে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, হ্যান ত্যান যতদিন ধরে পড়াবো ততদিন এই গল্প কাজে আসবে। রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে, তাহলে প্রথমে কি হয়? প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচার, 2 ডিগ্রি স্ট্রাকচার, 3 ডিগ্রি স্ট্রাকচার, 4 ডিগ্রি স্ট্রাকচার, 4 রকমের স্ট্রাকচার আছে প্রোটিন। তো 1 ডিগ্রি স্ট্রাকচার মানে কি? সেটা হলো জাস্ট অ্যামাইনো অ্যাসিড গুলোকে পরপর জুড়ে পলিপেপটাইড চেন তৈরি করা, এটা হলো প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচার, যেটা রাইবোজোমের মধ্যে সম্পন্ন হয়। তাহলে রাইবোজোম যখনই একটা 1 ডিগ্রি স্ট্রাকচার তৈরি করে দিল, সাপোজ এটা, মানে এখানে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, তখনই সঙ্গে সঙ্গে একটা ভেসিকেলের মধ্যে প্যাক করে নিল। আমি একটু আগেই বলেছি সেল মেমব্রেন পড়ানোর সময়, ভেসিকেল সেল যখন ইচ্ছা তৈরি করতে পারে, যখন ইচ্ছা ফিউজ করতে পারে, তৈরি করলো। এবার এই ভেসিকেলটাকে নিয়ে পাঠিয়ে দিল এখানে। এই দেখো, এই ভেসিকেলটা সাপোজ এখানে আছে, তাহলে কি হলো? এখানে ফিউজ করে গেল, তাহলে এর সঙ্গে মিশে গেল, আর যেটা ভেতরে ছিল সেটা এখন এই ভেতরে চলে গেল। এই বাবেল গুলো এসে এসেই তৈরি করেছে এটা। মানে বলতে চাইছি, এই ভেসিকেল গুলো জুড়ে জুড়েই এই গোটা স্ট্রাকচার তৈরি, গলগি কমপ্লেক্স, যেখানে সিস্টার ওর মতোই আর কি, সিস্টার্নি, টিবিউলস আর ভেসিকেল, এরকম স্ট্রাকচার রয়েছে এখানে। মাইক্রো ভেসিকেল, ম্যাক্রো ভেসিকেল বলা হয়, আর এই ফ্ল্যাটেন স্ট্রাকচার গুলোকে সিস্টার্নি বলা হয়।
এখানেও তাই, এগুলোকে সিস্টার্নি বলা হয়, সরু সরু গুলোকে টিবিউলস বলা হয়, আর এগুলোকে ভেসিকেল বলা হয়। রাইবোজোমের তিনটে স্ট্রাকচার রয়েছে, সরি এন্ডোপ্লাজম রেটিকুলামে তিনটে স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, এখন তোকে গলগি বডি বলছি। ক্যামিলো গলগি, সায়েন্টিস্টের নামটা একটু লাগবে। ক্যামিলো গলগি ফার্স্ট ডিসকভার করেছিলেন গলগি বডিকে। ঠিক আছে, দেখো এখানে দেখবে এনসিইআরটি তে দেখবে আছে, হ্যাঁ, ফার্স্ট ডিসকভার্ড অবজার্ভড বাই ক্যামিলো গলগি। আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি সায়েন্টিস্টের নাম পড়লাম? পড়লাম না, কারণ এনসিইআরটি তে নেই, আমার দরকার নেই, আমার দরকার নেই মনে রাখা। কিন্তু যারটা দরকার তারটা এনসিইআরটি তে আছে, তারটা মনে রাখতে হবে, মানে উল্টোটা আর কি, যেটা এনসিইআরটি তে আছে সেটা আমাকে মনে রাখতে হবে, কিছু করার নেই। তাহলে এখানে বলা আছে ডেন্সলি স্টেইনড রেটিকুলার স্ট্রাকচারস নিয়ার দ্য নিউক্লিয়াস। একটু আগেও যখন দুই ভাইয়ের গল্প দেখাচ্ছিলাম তখন নিয়ার দ্য নিউক্লিয়াস এঁকেছিলাম আমরা গলগি বডিকে, না? নিয়ার দ্য নিউক্লিয়াস ফার্স্ট অবজার্ভ বাই ক্যামিলো গলগি। প্যাঁচার স্নায়ু কোষে প্রথম আবিষ্কার হয়েছিল গলগি বডিকে। ঠিক আছে, যাই হোক সেটা এখানে দেওয়া নেই, ক্যামিলো গলগির নাম মনে রাখলেই হবে। দে কনসিস্ট অফ ফ্ল্যাট ডিস্ক shaped sacs called cisternae, এত টু এত ডায়ামিটার। দিস আর স্ট্যাকড প্যারালালি, এই যে প্যারালালি স্ট্যাক হয়ে আছে, একটার পর একটা প্যারালালি স্ট্যাক হয়ে আছে। আচ্ছা, সিস্টার্নি বলে দিচ্ছি আমি এগুলো, এই দেখো। তাহলে এটা আমরা শুনলাম বা বুঝলাম যে এই ভেসিকেল গুলো জুড়ে জুড়ে তৈরি হয়েছে এটা। ঠিক আছে, এইবার এই যে সারফেসটা, এই সারফেসটাকে বলা হয় ফর্মিং ফেস, ফর্মিং ফেস। আর এই সাইডটাকে বলা হয়, এই সাইডটা, এটা, এটাকে বলা হয় ম্যাচিউরিং ফেস। হ্যাঁ, সিস আর ট্রান্স, দেখো সেটা এনসিইআরটি তে সিস আর ট্রান্স বলা আছে এবং ব্র্যাকেটে বলাও আছে। দেখো সিস্টার্নিয়াস কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড উইথ কনভেক্স, কনভেক্স সিস মানে ফর্মিং ফেস, অ্যান্ড কনকেভ মানে উত্তল দিকটা অবশ্যই ফর্মিং ফেস মানে সিস ফেস। একটা উত্তল দিক থাকে, একটা অবতল দিক থাকে, একটা কনভেক্স একটা কনকেভ। তাহলে কনভেক্স দিকটা সবসময় টুয়ার্ডস দা নিউক্লিয়াস, আর কনকেভ যেটা টুয়ার্ডস দা প্লাজমা মেমব্রেন থাকে। হ্যাঁ, এগুলো ফিক্স সবসময়। তাহলে এটাকে ফর্মিং ফেস, কেন ফর্মিং ফেস বলা হচ্ছে? যেহেতু দেখো ফর্ম করছে না, এগুলো জুড়ে জুড়ে ফর্ম করছে। আর এখানে কেন ম্যাচুরিং ফেস বলা হচ্ছে? কারণ এখানে 1 ডিগ্রি স্ট্রাকচারে যদি প্রোটিনকে ধরি, 1 ডিগ্রি স্ট্রাকচারে প্রোটিন এসে ঢুকলো আর বেরোলো অ্যাজ এ 3 ডিগ্রি, তাহলে ম্যাচুরিং ফেস দিয়ে বেরিয়ে গেল 3 ডিগ্রি, আর সেই জন্য একে ম্যাচুরিং ফেস বলা হয়। ঠিক আছে, বা ট্রান্স ফেস বলা হয়, অবশ্যই মনে রাখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো। কি বলা আছে? সিস্টার্নি আর কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড উইথ কনভেক্স সিস বা ফর্মিং ফেস অ্যান্ড কনকেভ ট্রান্স ব্র্যাকেটে ম্যাচুরিং ফেস। সিস অ্যান্ড ট্রান্স ফেসেস আর টোটালি ডিফারেন্ট বাট ইন্টারকানেক্টেড, বোল্ড করা আছে আমার এই নোটে। ঠিক আছে, টোটালি ডিফারেন্ট বাট ইন্টারকানেক্টেড। একটা গল্প বলি, এক কথা বুঝে যাবে। গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। ঠিক আছে, ট্রাফিক পুলিশের কাজ আমরা জানি যে এদিকটা দাঁড় করে দিল, এদিকটা যেতে বললো, আবার এদিকটা দাঁড় করে দিল, এদিকে যেতে বললো, হ্যাঁ এই করে। তো হয় কি, ধরো আমের সিজন চলে এসছে, এবার ধরো তোমার খুব ইচ্ছা হয়েছে তোমার 4 জন নিয়ার রিলেটিভকে তুমি আম খাওয়াবে, এবং আম যেখানকার সেখানকার নয়, অবশ্যই মালদার, হ্যাঁ বিখ্যাত আম, মালদার আম খাওয়াবে। দিয়ে তুমি কি করেছো, তুমি 40 কিলোর একটা পেটি অর্ডার দিয়েছো, তোমার বাড়িতে হোম ডেলিভারি করে দিয়েছে কুরিয়ার সার্ভিস। এবার তোমার তোমার তো 40 কিলো তো একজনকে খাওয়াবে না, 4 জনকে খাওয়াবে বলেছো, 10 কিলো করে ভাগ করবে। তো 10 কিলোর পেটি তুমি আনিয়েছো বাজার থেকে, দিয়ে 10 কিলোর পেটিতে মানে 10 কিলো করে 4টে পেটিতে ভাগ করে দিয়েছো। দিয়ে মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি সবারই ঠিকানা লাগিয়ে ট্যাগ করে দিয়েছো। ওটা মামার ঘরে যাবে, এটা মাসির ঘরে যাবে, এটা পিসির ঘরে যাবে। এই তো ট্রাফিক পুলিশের কাজ, কারণ এখানে ট্যাগ করা আছে অ্যাড্রেসটা, কোথায় যেতে হবে। বোঝা গেল? তার মানে এখানে, আচ্ছা, প্রোটিন তৈরিকে কি বলা হয়? ট্রান্সলেশন। তাহলে এখানে যখন প্রোটিন তৈরি হচ্ছে তাকে আমরা ক্লাস 12-এ পড়ে এলাম, বলা হয় ট্রান্সলেশন। আর এখানে যেটা ঘটছে
তাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো গলগি বডি যেটা করে সেটা হলো পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। যখন বায়োটেকনোলজি পড়বে তখন ইনসুলিন প্রোডাকশন এক জায়গায় আছে, জানি আমরা সিলেবাসে, তখন আমরা ইনসুলিন প্রোডাকশনে অনেকগুলো অর্গানিজমের হেল্প নিই। তার মধ্যে কোলাই থাকে, তার মধ্যে ইঁদুর থাকে না, ওই ট্রান্সজেনিক ধেড়ে ইঁদুরগুলো, হ্যাঁ ওগুলো থাকে। বিভিন্ন জায়গায় ইনসুলিন প্রোডাকশন করানো হয়। তো সেখানে আমরা জিজ্ঞাসা করব তখন যে ইস্ট তো অপশন রয়েছে, অপশন রয়েছে কোলাই, অপশন রয়েছে ইঁদুর, তাহলে এই সবগুলোতে তৈরি করার ক্ষেত্রে কি সুবিধা আর অসুবিধা আছে, এত নিয়ে আলোচনা তো ওখানে হবে। এখানে শুধু একটাই আলোচনা হবে, সেটা হলো কোলাইয়ে যদি আমরা ইনসুলিন বানাই তাহলে আমরা পাবো প্রো ইনসুলিন, নট ইনসুলিন। কারণ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয় না কোলাইয়ে, কারণ কোলাইয়ে গলগি বডি নেই, মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নাই, তো মেমব্রেন বাউন্ড সেল কর্নেল নাই, মানে কোলাইয়ে গলগি বডি নেই। তাহলে কোলাইয়ে যদি গলগি বডি না থাকে তাহলে অবভিয়াসলি সেখানে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা হচ্ছে না। তাহলে ওই ACB ওই চেনটা আছে, মনে পড়ছে ACB ইনসুলিন, ACB। তাহলে এখানে A থাকে, এখানে C থাকে, তারপরে B থাকে, সিটা কেটে বাদ যায়, দুদিন আগেই পড়ে এসছো, সিটা কেটে বাদ যায়, A আর B জুড়ে হয় ইনসুলিন, সিটা থাকলে হয় প্রো ইনসুলিন। ব্যাস কোলাইয়ে এই সিটা কাটতে পারে না, তার মানে আমাকে মেশিনারি সিস্টেমে এসে আবার সিটাকে কাটাতে হবে। এটা হলো কোলাইয়ে তৈরির সমস্যা। সুবিধা তো অনেক আছে, ওখানেই পড়বো, অনেক তাদের তৈরি করা যায় যেহেতু সেল ডিভিশনের রেট হাই, সেই জন্য বাদ দাও। তাহলে আমরা শুনে রাখলাম, বুঝে রাখলাম যে গলগি বডি হলো সেই সেল অর্গানেল যেখানে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়, বোঝা গেল? তার মানে প্রোটিন যেখানে এখানে 1 ডিগ্রি স্ট্রাকচার ঢুকলো, মালদার 40 কিলো আমের পেটি, এখানে বাড়ি এসে আবার খুললো, 10 কিলো পেটিতে আবার ভরলো, প্যাক হলো, মানে এখানে 2 ডিগ্রিতে কনভার্ট হলো, 2 ডিগ্রি আবার 3 ডিগ্রিতে কনভার্ট হলো, 3 ডিগ্রি এখানে ভেসিকেল, অবভিয়াসলি সবার ভেসিকেল আছে, দেখো ভেসিকেলের মধ্যে ভরে দিয়ে পাঠিয়ে দিল যে যার ঠিকানায়, চলে গেল, ঠিকানা লাগানো আছে। কেন বলছি দেখো, এটা সেই ভাইগুলো দেওয়াল তৈরি করতে পারে, এটা তো গলগি কাটছিল, আবার এই ক্ষরণ প্রক্রিয়া এই সেল এর মতো পেটের মধ্যে ঢেলে দিতে পারে, তা ছেলে বাইরে বার করতে হবে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? বলছি কোনো প্যাকেটে যা জিনিস আছে সেটা হয়তো সেলের মধ্যেই লাগবে, কোনো প্যাকেটে যা জিনিস আছে সেটা তো সেলের বাইরে লাগবে, কোনো প্যাকেটে যা জিনিস আছে সেটা তো ব্লাডে লাগবে। তো বিভিন্ন সেলকে তো বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করে দিতে হবে, আর সেই ট্রান্সপোর্টের দায়িত্বই নাই গলগি বডি, সেই জন্য ট্রাফিক পুলিশ, বুঝতে পারলাম? এই তো মোটামুটি এখানে আছে গলগি বডি নিয়ে, আর কিছু নাই গলগি বডি দেখে না, আর কিছু নেই। আচ্ছা তাও একবার বলে দিচ্ছি, হ্যাঁ, ফাংশন অফ গলগি বডি: সিক্রেটস মেটেরিয়ালস টু ইন্ট্রাসেলুলার টার্গেটস অর আউটসাইড দ্য সেল। বলাই আছে যেটা বললাম এতক্ষণ ধরে, মেটেরিয়ালস টু বি প্যাকড অ্যাজ ভেসিকেল from the fuse with the cis phase and move towards the trans phase। এই দেখো cis phase এ ফিউজ করলো, ট্রান্স ফেজ দিয়ে বেরিয়ে এলো, এসব কথাগুলো বলা রয়েছে, ঠিক আছে? দিস ইজ দ্য দিস ইজ ওয়ে গলগি অ্যাপারেটাস রিমেন ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ আমরা তো এন্ডোমেমব্রেন সিস্টেম পড়ছি, তারা এন্ডোমেমব্রেন সিস্টেম তো আমরা এই জন্যই পড়ছি যে একটা সেল অর্গানেল অন্য সেল অর্গানেলের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে আছে, তাহলে এর সঙ্গে এর জায়গায় ডিফারেন্স হবে না, এর জায়গার সঙ্গে জায়গার ক্লোজলি অ্যাটাচড, সেটাই এখানে বলা আছে। আর সেই জন্যই তো আমরা একে একই ছাতার তলায় পড়ছি, এন্ডোমেমব্রেন সিস্টেম। প্রোটিন সিনথেসাইজড বাই রাইবোসোমস অন দ্য ইয়ার আর মডিফাইড, এগুলোই সব বললাম, হ্যাঁ এগুলোই বললাম, হ্যাঁ। আর ফরমেশন অফ গ্লাইকোপ্রোটিনস এন্ড গ্লাইকোলিপিডস, গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড এসিআর ফর্ম করে, সেই জন্য লেখা আছে এখানে আগে। বোঝা গেল? গলগি বডির অনেক কাজ, তার মধ্যে প্রথম কাজ হলো সিক্রেশন, সেকেন্ড কাজ হলো বলবো, দেখো মনে পড়ে কেন, দেখো আমরা যখন স্পার্মের গঠন দেখলাম কদিন আগে, তখন আমরা অ্যাক্রোসোম পড়ছিলাম না? স্পার্মের ক্ষেত্রে কোনো টিপিক্যালি আমি যদি স্ট্রাকচারটা আঁকি তাহলে আমরা এই ধরনের মোটামুটি একটা স্ট্রাকচার পেয়েছিলাম। তাহলে এটা ছিল হেড রিজিয়ন, এটা ছিল নেক রিজিয়ন, এটা ছিল বডি,
এটা ছিল টেল। এই জায়গাটা, এই যে এখানে নিউক্লিয়াস ছিল, এই জায়গাটাকে আলাদা করে দেখানো হয়েছিল অ্যাক্রোজোম। তাই তো, একে অ্যাক্রোজোম পার্ট বলা হয়। এই অ্যাক্রোজোম আসলেই একটা লাইসোজোম, যা গলগি বডি থেকে তৈরি হয়। নেক্সট সেল অর্গানের নাম হলো লাইসোজোম। আমরা পড়বো এখনই লাইসোজোম, যা তৈরি হয় গলগি বডি থেকে। তাহলে এর থেকে এ তৈরি হলো, এর থেকে এ তৈরি হলো, এন্ডোমিউন সিস্টেম। এবার এই লাইসোজোম তৈরি হয় কোথা থেকে? গলগি বডি থেকে। তাহলে এখানে দুটো কোশ্চেন আসতে পারে। একটা হলো স্পার্মের ক্ষেত্রে যে অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম সেটা আসলে কি? সেটা আসলে লাইসোজোম। কোশ্চেনটা মাথায় রেখে অ্যান্সারটা দেবে। যদি বলে অ্যাক্রোজোম আসলে কি, তাহলে লাইসোজোম। আর যদি বলে অ্যাক্রোজোম কোথা থেকে তৈরি হয়, তাহলে উত্তর হবে গলগি বডি, কারণ এটা লাইসোজোম। আর লাইসোজোম তৈরি হয় গলগি বডি থেকে। তাহলে অ্যাক্রোজোম কি, তার উত্তর হলো লাইসোজোম। হ্যাঁ ঠিক আছে, লাইসোজোম। আর যদি অ্যাক্রোজোম কোথা থেকে তৈরি হয়, তো তৈরি হয় গলগি বডি থেকে। বুঝে গেল?